নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় এক সন্ধ্যায় নাটকটার কিছুটা অংশ পাঠ করব। এই নাটকে বিহারীলাল চক্রবর্তীর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত হয়েছে এবং তাদের কথোপকথন কিছুটা অংশ আমি বলব। প্রথমে বিহারীলাল বাবু তার ছাত্রদেরকে সংস্কৃত পাঠ করাচ্ছেন বা অধ্যয়ন পড়াচ্ছেন। তো হঠাৎ করে তাদের কথোপকথনের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। এরপর থেকে আমি শুরু করছি। বিহারি: কে? রবীন্দ্রনাথ: আমি রবি। বিহারি: আরে এসো এসো, বসো। ছাত্ররা উঠে দাঁড়ালেন। প্রথম ছাত্র বললেন, আমরা তবে আজ আসি, অনেকক্ষণ বিরক্ত করলুম আপনাকে। বিহারীলাল: না না, সে কিছু নয়, তোমরা এলে তো আমার খুশি হই। ছাত্ররা প্রণাম করিয়া বিদায় নিল। রবীন্দ্রনাথ তখনও দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে কেন রবি? বসো, এসো, এসে পড়ো। রবীন্দ্রনাথ সামনের পাটিতে বসলেন। রবীন্দ্রনাথ: দাদা আমাকে পাঠালেন। বিহারীলাল: কে? জ্যোতি? আচ্ছা, সে পরে হবে, তার আগে গলা চড়িয়ে ডাকলেন, ওগো কোথায় গেলে? ওগো শুনছো? বিহারীলাল গৃহিণী কাদম্বরী দেবীর ঘোমটার মুখ থেকে সিঁড়ির মুখে এসে দাঁড়ালেন। আরে লজ্জা কিসের? এই তো ঘরের ছেলে, ঠাকুরবাড়ির রবি। বেশ করে এক গ্লাস শরবত নিয়ে এসো দেখি ওর জন্য। রবীন্দ্রনাথ: না না, মানে আমার জন্য। বিহারীলাল: তোমার জন্যই তো, এত সুন্দর জ্যোৎস্না, এই হাওয়া, এর সঙ্গে একটুখানি ভালো শরবত না হলে জমবে কেন? গৃহিণীকে: আচ্ছা তাহলে আমার জন্যও আনো। কাদম্বরী চলে গেলেন। তারপর খবর বলো কি? রবীন্দ্রনাথ: দাদা ভারতীর জন্য লেখা চেয়েছেন, আর নতুন বৌঠান মনে করিয়ে দিয়েছেন আপনি অনেক দিন আমাদের ওদিকে আসেন না। বিহারীলাল: তোমার নতুন বৌঠানের তৈরি খাবার বহুদিন আমারও খাওয়া হয়নি, সেই জন্য শীঘ্রই যেতে হবে বই কি, কিন্তু ভারতের লেখা এ মাসে বোধহয় দিতে পারবো না। রবীন্দ্রনাথ: দাদা বিশেষ করে বলে দিয়েছেন। বিহারী: চেষ্টা করে দেখব, কিন্তু কথাটা কি জানো, লেখার মেজাজ না এলে আমি শত চেষ্টাও কিছু লিখতে পারি না, আসেই না। রবীন্দ্রনাথ: বাংলাদেশের পাঠকেরা আরও বেশি করে আপনার কাছ থেকে পেতে চায়। বিহারী: চায়? হাসলেন। তা হবে, কিন্তু পাঠকদের জন্য তো আমি লিখি না, আমি নিজের কাছে নিজেই কথা বলি। সে কথা যদি আর কারোর ভালো লাগে খুশি হই, ভালো লাগলেও আমার দুঃখ নেই। বিচিত্র ও মত্তদশা, ভাব ভরে যোগে বসা, অন্তরে জ্বলিছে আলো, বাইরে আধার, কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্তরে সেই আলোর শিখাটি জ্বলে না উঠলে কিছুতেই লিখতে পারি না, একটা লাইনও নয়। রবীন্দ্রনাথ: আপনার শারদামঙ্গল আমার আশ্চর্য মনে হয়েছে, বৈষ্ণব সাহিত্যের পরে এমন কবিতা আমি আর পড়িনি। বিহারীলাল: বলো কি? হাসলেন। অনেক তো বললেন, আমার কবিতা পাগলের লেখা, পাগলামি, তাছাড়া ভারতচন্দ্র আছেন, মধুসূদন রয়েছেন। রবীন্দ্রনাথ: আমাকে মাপ করবেন, রাজসভার কবি ভারতচন্দ্রকে না হয় ক্ষমা করা যায়, কিন্তু মধুসূদন। বিহারীলাল আশ্চর্য হয়ে: মধুসূদন তোমার ভালো লাগে না? মেঘনাদ বধ? রবীন্দ্রনাথ: মেঘনাদ বধ সম্পর্কে সবচাইতে বেশি আপত্তি আমার। বিহারী: সে কি হে, কেন? রবীন্দ্রনাথ: আপনাকে ঠিক বোঝাতে পারবো না কি না জানি না, মেঘনাদ বধে কল্পনার ঐশ্বর্য আছে, ভাষার সমারোহ আছে, আবেগেরও অভাব নেই, কিন্তু সব মিলিয়ে আমার তেমন তৃপ্তি পাই না। মনে হয় বড় নাটকীয়, বড় উচ্ছ্বাস প্রদান, যতটা চকিত করে ততটা আকুল করে না। চক্ষু কর্ণের বিস্ময় জাগায়, কিন্তু অনুভূতির গভীরে গিয়ে দোলা দেয় না। বিহারী: এ তোমার ব্যক্তিগত রুচির প্রশ্ন, বাঁশির সুর তেমন মন ভোলায়, তাই মৃদঙ্গের ধ্বনিতে তুমি খুশি হতে পারো না। মেঘনাদ বধের মূল্য পরে তুমি একদিন বুঝবে। রবীন্দ্রনাথ: তা হতে পারে, কিন্তু আপাতত। দ্বিধাভরে নীরব হয়ে রইলেন। কাদম্বরী দেবী একখানা রূপোর থালায় বসিয়ে দুটি শ্বেত পাথরের গ্লাস নিয়ে উপস্থিত হলেন। দুজনের সামনে গ্লাস দুটি নামিয়ে দিয়ে চলে গেলেন। এরপর আমি নাটকটা সম্পূর্ণ পড়ি, তারপর আশা করি নাটকটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করব। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।